Hello everyone, my name is Shomujit Pandit from Kuchbiar Government Engineering College. Welcome to Macau Wingman. তো আজ আমরা মডিউল 1 এর পরের পার্টটুকু এক্সপ্লেন করছি, মানে পরের পার্টটুকু কন্টিনিউ করছি। তো সবার প্রথমে যেটা আমাদের আজকে পড়বো সেটা হচ্ছে আমরা মলিকুলার অরবিটাল থিওরিটা পড়বো। তার জন্য আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পাউলিস এক্সপ্রেশন প্রিন্সিপাল। ফার্স্ট আগে তিনটা প্রিন্সিপাল আছে, তিনটা আমাদের সব ফটাফট দেখে নিতে হবে। পাউলির প্রিন্সিপাল কি বলে? পাউলির প্রিন্সিপাল বলে টু ইলেকট্রন ইন অ্যান অ্যাটম ক্যান নেভার বি আইডেন্টিক্যাল সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বার। আমরা চারটা কোয়ান্টাম নাম্বার কি কি দেখেছিলাম? আমরা চারটা কোয়ান্টাম নাম্বার দেখেছিলাম। একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবশেল কোয়ান্টাম নাম্বার এল, দেন হচ্ছে আমাদের আরেকটা ছিল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম, আরেকটা ছিল স্পিন কোয়ান্টাম নাম্বার এস। তো যদি একটা অরবিটালে দুটো ইলেকট্রন বা তিন চারটা ইলেকট্রন থাকে, প্রত্যেকটা ইলেকট্রনের কিন্তু এই যে চারটা কোয়ান্টাম নাম্বার কখনো সেম হতে পারে না। ঠিক আছে, সেটাই আমাদের পাউলিক প্রিন্সিপাল বলেছিলেন। তো এর থেকে যখন আমরা বুঝতে পারলাম যে এইটা যদি আমরা বার করি যে কতগুলো কম্বিনেশন হয়, এন এল এম এস এস এর কতগুলো কম্বিনেশন হয়, সেই কম্বিনেশন দেখে কিন্তু আমরা বার করতে পারবো। কি বার করতে পারবো? এই কম্বিনেশন দেখেই আমরা বার করতে পারবো যে কতগুলো একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে। তো সেখান থেকে বার করা যাচ্ছে যে একটা ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ক্যান বি অ্যাকোমোডেট ইন দ্য শেল অফ 2n²। ঠিক আছে, যদি এন হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি এক হয় মানে কে শেলে কি হবে? 2 × 1² মানে 2 × 1 মানে 2, মানে সে কে শেলে দুইটা ইলেকট্রন থাকবে। তো দুইটা ইলেকট্রনের মধ্যে দুইটা ইলেকট্রনের সেট কি হবে? আলাদা হবে। দুইটা কে সাবশেলের ক্ষেত্রে এন এল এম সেম হয়, আর ডিফার কোথায় করে? এস এর ক্ষেত্রে প্লাস হাফ আর মাইনাস হাফ। তো এই হলো দুইটা আলাদা আলাদা কম্বিনেশন। তো প্রত্যেকটা ইলেকট্রনেরই সবসময় আলাদা আলাদা কম্বিনেশন হবে। তো এইখান থেকে আরো কি বার করতে পারবো? এখান থেকে আর কি দেখতে পারলাম যে তাহলে আহ, এস সাবশেলে দুটো ইলেকট্রন থাকবে, পি সাবশেলে 6টা ইলেকট্রন থাকবে, ডি সাবশেলে 10টা ইলেকট্রন থাকবে, এবং এফ সাবশেলে 14টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, an orbital can accommodate a maximum of two electrons only। ঠিক আছে, দেন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হান্ড রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। হান্ড রুলে কি বলেছিল? হান্ড রুল বলেছিল while filling different orbitals of a subshell, the electron prefer to remain unpaired as far as possible, process the same direction of spin. Pairing of electrons take place only when all the orbitals of a subshell are singly occupied। তো ইলেকট্রন আমরা জানি ইলেকট্রন থাকে কি, ইলেকট্রনটা দুটো ইলেকট্রন এরকম পিয়ার করে থাকে জেনারেলি যখন সাবশেলটা একসাথে থাকে। তো আমাদের যখন পি সাবশেলের ক্ষেত্রে যদি আমি ধরি, পি সাবশেলটা হয় তিনটা তিনটা এরকম বক্স থাকে, পি সাবশেল নামে এইভাবে রিপ্রেজেন্ট করি। সেখানে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন আনপেয়ার থাকবে যতক্ষণ না সম্পূর্ণ ফিল করা যায়। তো যখন তো ইলেকট্রনটা ফিল হবে, যেমন প্রথমে একটা ইলেকট্রন, তারপরে ইলেকট্রনটা তার পরেরটা যাবে, তারপরে ইলেকট্রন তার পরেরটা যাবে, এরকম করে আনপেয়ার্ড হতে থাকবে যতক্ষণ না পুরোটা ফিল হচ্ছে। তার এরপরে আনপেয়ার্ড ফিল হওয়ার পরে তার এরপরে কেমন করে ফিল হবে? এরপরে ফিল হওয়ার সময় সে কিন্তু এইখানে ইলেকট্রন যোগ হবে, দেন এখানে ইলেকট্রন যোগ হবে, দেন এখানে ইলেকট্রন যোগ হবে। এইভাবে কিন্তু আনপেয়ারটা পেয়ার্ড হবে। কিন্তু যখন ফার্স্ট ইলেকট্রন এভাবে ঢুকলো, দেন সেকেন্ড ইলেকট্রন কিন্তু ডাইরেক্ট এরকম পেয়ার হবে না। তো এটা কিন্তু ভুল। ঠিক আছে, এটা কিন্তু একদম ভুল, এইভাবে কোনদিন পেয়ার হয় না। পেয়ার হওয়ার জন্য সবগুলো আগে আনপেয়ার্ড ভাবে সমস্ত ফিল হবে যতক্ষণ পর্যন্ত সম্ভব। দেন যদি আর আর সম্ভব না হয়, দেন এটা হবে হচ্ছে পেয়ার্ড। তো এখানে এটাই বলা আছে, এরকম করে যে পুরো আনপেয়ার্ড আর ফুল পেয়ার্ড, এটাকে হাফ শেল এবং এরকম করে আমাদের একটা হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড কনসেপ্টটা আসে। এরপর যেটা আছে এলবা প্রিন্সিপাল। এলবা প্রিন্সিপাল কোন কক্ষপথটা মানে কোন অরবিটটা আগে ফিল হবে সেটা নিয়ে আছে এলবা প্রিন্সিপাল। মানে আউবাউ প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল কি বলে? ইন দ্য গ্রাউন্ড স্টেট অফ এর অ্যাটম দ্য ইলেকট্রনস এন্টার দ্য অ্যাভেলেবল অরবিটালস ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ এনার্জিস অ্যান্ড ফিল আপ দ্য অরবিটালস অফ লোয়ার এনার্জি ফার্স্ট। মানে লোয়ার এনার্জি থেকে আগে ফিল হওয়া শুরু হবে, দেন আস্তে আস্তে হায়ার এনার্জি যাবে। তো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? এই চার্টটা ভালো করে দেখতে হবে। সর্বপ্রথমে ইলেকট্রন এন্টার করবে 1s এ, দেন 1s এর পরে 2s, 2s এর পরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে যাবে 4s এ। কারণ কি? 3d এর এনার্জি 4s এর থেকে বেশি। আমরা এনার্জি লেভেল ডায়াগ্রামে দেখেছিলাম, তুমি যদি মনে করে থাকো সেখানে দেখবে যে 3d এর এনার্জিটা 4s এর থেকে বেশি হয়। তার জন্য আগে ইলেকট্রন 4s এ ঢুকবে, দেন 3d তে ঢুকবে, দেন 4p 5s, দেন 4d, তারপরে 5p 6s, তারপরে 4f, তারপরে 4d 5d, দেন 6p, দেন 7s। এরকম করে এইটা ফলো করে ইলেকট্রনগুলো ফিল হবে। মানে আপাতত ইলেকট্রন আসলো 1s ঢুকলো, 1s এ দুইটা ইলেকট্রন ঢুকে গেল, তারপরে 2s এ যাবে, 2s এ আবার দুটো ইলেকট্রন ঢুকে গেল, তারপরে 2p তে যাবে, 2p তে তিনটা ঢুকলো, তারপরে আরো তিনটা ঢুকে ফুলফিল হলো, তারপরে 3s এ গেল, 3s এ গিয়ে আরো দুটো ঢুকলো, তারপরে 3p তে আসলো,
3p থেকে 6টা ঢুকলো, তারপরে হচ্ছে 4s এ আসলো, 4s এ আরো দুটো ঢুকলো, তারপরে 3d তে গেল, 3d থেকে 10টা ঢুকলো, তারপরে গিয়ে 4p তে যাবে 6টা, আবার 5s এ যাবে দুটো, এই হয়ে যেতে থাকবে। ঠিক আছে? দেন আমাদের কনসেপ্টটা বলেছিলাম হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড। তো হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কাকে বলবো? হাফ ফিল্ড হলো সেই কনসেপ্টটাকে বললো যখন আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে পুরো ফিল্ডটা ভরা থাকবে। মানে ধরো পি অরবিটালের ক্ষেত্রে যদি ধরি, পি অরবিটালের ক্ষেত্রে যদি এরকম কন্ডিশন দেখা যায় যে হাফ আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে পুরো অরবিটালটা ফিল আছে এরকম, তো এটাকে বলা হয় হাফ ফিল্ড ইলেকট্রন। আর ফুল ফিল্ড কখন বলবো? যখন এটাই পুরো পিয়ার্ড ফর্মে থাকবে, তখন সেটাকে আমরা ফুল ফিল্ড বলবো। তো এই হাফ ফিল্ড ফুল ফিল্ডের স্টেবিলিটি, তো হাফ ফিল্ড অরবিটাল আমাদের পড়ে লাভ কি? পরে লাভ হচ্ছে এই হাফ ফিল্ড ফুল ফিল্ডের কি কি হয়? এক হলো এদের 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 এনার্জি, এক্সচেঞ্জ এনার্জি বেশি হয়। কারণ কি তাদের প্রত্যেকটা আনপেয়ার্ডের ক্ষেত্রে প্রত্যেকটা সেম সিমেট্রিতে থাকে, বা মানে সেম পজিশনে থাকে, তো একে অপরের সাথে তারা এনার্জি চেঞ্জ করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে, কারণ যেহেতু তারা একই স্টেটে আছে। এত একে অপরের সাথে যদি এরকম করে জায়গা সুইচ করে তাহলে কোনো অসুবিধা নেই, তো সেটাই এক্সচেঞ্জ এনার্জি। সিমেট্রি, প্রত্যেকটাই আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আর পেয়ার্ডে থাকলে ফুল ফিল্ডে প্রত্যেকটাই পেয়ার্ড আছে, মানে একটা সিমেট্রি আছে। তার জন্য কি একটা খুব মোর স্টেবল হয়। হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড হচ্ছে মোর স্টেবল দেন আদার কনফিগারেশন। ঠিক আছে? এর জন্য হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডটা এত ইম্পর্টেন্ট একটা জায়গা। এরপরে আমাদের যেটা পড়তে হবে এন এন প্লাস এল রুল। এন প্লাস এল রুলটা কি বলে? এন প্লাস এল রুল বলে হচ্ছে কোন ফিল্ডটা আগে ফিল হবে সেটা নিয়ে এন প্লাস এল রুল। যদি আমরা এন প্লাস এল করি, মানে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমরা যোগ করি, তাহলে তাহলে আমরা যদি দেখি দুটো সাবশেলের ক্ষেত্রে, যে সাবশেলের ক্ষেত্রে যোগফলটা ছোট আসবে সেটা আগে ফিল হবে, আর যেটা বড় আসবে সেটা পরে ফিল হবে। যেমন এখানে এক্সাম্পল স্বরূপ দেখো দেওয়া আছে 4s এবং 5d। 4s এর ক্ষেত্রে আমার এল এন প্লাস এল কি হচ্ছে 4, আর এস এর ক্ষেত্রে 0, তাহলে 4 প্লাস 0 4। কিন্তু 3d এর ক্ষেত্রে কি হচ্ছে? 3d এর ক্ষেত্রে এন হচ্ছে আমার 3, এবং ডির জন্য কত হয়? ডির জন্য হয় এল হয় 2। তো 3 প্লাস 2 মানে 5, মানে এটা বেশি হয়ে যাচ্ছে। তো কোনটা আগে ফিল হবে? আগে 4s ফিল হবে, দেন 3d ফিল হবে। এরকমই একটা রুল আছে, যদি এন প্লাস এল অনুপাতটা সমান হয়ে যায় তাহলে কি হবে? ইকুয়াল। সেই ক্ষেত্রে আমরা দেখতে হবে কোনটার ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কম। যেমন হচ্ছে 2p আর 3s, যেমন এখানে এক্সাম্পল সহকারে দেওয়া আছে, দেখতে পাবে 2p আর 3s। মানে 2p এর ক্ষেত্রে n প্লাস এল হচ্ছে আমার 3, আবার 3s এর ক্ষেত্রে হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে কোনটা আগে ফিল হবে? এই ক্ষেত্রে আমরা দেখতে হবে কোনটার ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কম। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনটার ক্ষেত্রে কম? 2p। তো 2p টা আগে ফিল হবে, দেন 3s ফিল হবে। ঠিক আছে? নেক্সট আমরা যেটা এখন ঢুকবো আমার মেইন আমাদের টপিকে, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। তো মলিকুলার অরবিটাল থিওরি যেটা আমাদের পড়তে হবে সেখানে হচ্ছে আমাদের একটা থিওরি ছিল সবার আগে, ভ্যালেন্স বন্ড থিওরি। তো ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা কি এই ওভারল্যাপিং অরবিটালস এর শেপ, মানে অ্যাটমিক অরবিটালস থেকে ওভারল্যাপ হয়ে নতুন অরবিটাল হচ্ছে, এসব কোনো কনসেপ্ট ছিল না। তো এই মলিকুলার অরবিটাল থিওরিতে দুটো অ্যাটমিক অরবিটাল একের সাথে লেগে গিয়ে তারা মানে ওভারল্যাপ হয়ে নতুন একটা অরবিটাল তৈরি করছে, যাকে মলিকুলার অরবিটাল বলছি। তো সেই থিওরিটি কে দেন? হান্ট এবং মেলিকেন এই মলিকুলার অরবিটাল থিওরি দেন। ভ্যালেন্স বন্ড থিওরিতে কিন্তু আগে এই কনসেপ্টটা ছিল না। তো এইটাই হলো ডিফারেন্স বিটুইন মলিকুলার অরবিটাল থিওরি এন্ড ভ্যালেন্স বন্ড থিওরি। এটা আমরা সময় পরীক্ষায় 1 নম্বরের কোশ্চেনের জন্য জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে? এটা এই জায়গাটা পড়ে নাও, তাহলে বুঝতে পারবে। তো যেটা আমাদের মেইনলি বুঝতে হবে এই মলিকুলার অরবিটাল থিওরির জন্য, মানে সাইলেন্ট ফিচারগুলো যেগুলো লাগবে, সেটা হচ্ছে মলিকুল ইজ ডিফারেন্ট ফ্রম দ্য কনস্টিটিউট অ্যাটম। মানে মলিকুল অ্যাটমের থেকে আলাদা, কারণ দুটো অ্যাটম মিলে মলিকুল তৈরি হচ্ছে, তো অবশ্যই মলিকুলটা আলাদা হবে। ঠিক আছে? মলিকুলটা আলাদা হবে। এন্ড মলিকুলার অরবিটালস আর অবটেইনড থ্রু দ্য কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, এটা আমি আগেই বললাম। ঠিক আছে? দ্য নাম্বার অফ মলিকুলার অরবিটাল ইজ অলওয়েজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস ফ্রম হুইচ দে আর ফর্ম। ঠিক আছে? মলিকুলার অরবিটাল ততগুলোই হবে যতগুলো অ্যাটমিক অরবিটাল হবে। যদি দুটো অ্যাটমিক অরবিটাল মিলে মলিকুলার অরবিটাল তৈরি হয়, তাহলে মলিকুলার অরবিটালও দুইটাই হবে। তো এরপরে যে ইচ মলিকুলার অরবিটাল হ্যাজ ডিফাইন্ড এনার্জি, মানে প্রত্যেকটা মলিকুলার অরবিটাল আলাদা আলাদা এনার্জি আছে এবং ফিক্সড একটা এনার্জি আছে। মানে বেশি বেশি এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে মলিকুলার অরবিটালের ক্ষেত্রে লোয়ার এনার্জি মানে মোর স্টেবল, এন্ড হায়ার এনার্জি মানে লেস স্টেবল। তো লোয়ার এনার্জি গুলোকে আমরা বন্ডিং মলিকুল বলি, আর হায়ার এনার্জি গুলোকে আমরা অ্যান্টি বন্ডিং মলিকুল বলি। তো এই বন্ডিং অ্যান্টি বন্ডিং আমরা এখনই আসবো, আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবো। নেক্সট আমাদের যেটা দিয়েছে, দ্য শেপ অফ মলিকুলার অরবিটাল ডিপেন্ডস আপন দ্য শেপ অফ কম্বাইনিং অ্যাটমিক অরবিটালস। তো যেমন অ্যাটমিক অরবিটাল যুক্ত হবে সেরকম তাদের শেপ হবে। যদি এস হয়, এস কম্বাইন হয়, তাহলে সেরকম সিগমা ফর্ম করবে। সেটা আমরা এখনই সিগমার পাইতে আসবো, তখন এই শেপগুলো ভালো করে বুঝতে পারবে।
দেন হচ্ছে ইচ মলিকুলার অরবিটাল ক্যান অ্যাকোমোডেট আ ম্যাক্সিমাম অফ 2 ইলেকট্রনস উইথ অপোজিট স্পিন। মানে একটা মলিকুলার অরবিটালে দুটো পেয়ার অফ ইলেকট্রন থাকতে পারে একটা একটা অরবিটাল, মানে একটা এস যুক্ত হলো, দুটা তৈরি হলো, এইটাতে দুটা এটাতে দুইটা ইলেকট্রন থাকতে পারে ওই পিয়ার, মানে অপোজিট স্পিনের পিয়ার। The molecular orbitals are arranged in increasing order of their energy are filled in the same way as the atomic orbitals. তো molecular orbital গুলো কিভাবে সাজানো থাকে, লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে এক এক করে সাজানো থাকে, তো সেটা আমরা এখনই দেখবো। তো ডিফারেন্স বিটুইন মলিকুলার অরবিটাল এন্ড অ্যাটমিক অরবিটাল, তো এটা পরীক্ষায় আসে যে মলিকুলার অরবিটাল আর অ্যাটমিক অরবিটালের মধ্যে পার্থক্য কি। মলিকুলার অরবিটাল আমরা কি দেখেছিলাম, মলিকুলার অরবিটাল দেখেছিলাম এস পি ডি এফ, আর হচ্ছে মানে সরি অ্যাটমিক অরবিটাল আমরা দেখেছিলাম এস পি ডি এফ, আর মলিকুলার অরবিটাল হচ্ছে আমাদের সিগমা পাই ডেল্টা, তারপরে সিগমা সিগমা স্টার পাই স্টার ডেল্টা স্টার। তো এই জিনিসটা, এই কনসেপ্টটা তোমরা একটু পড়বে, মানে এই যে লেখাটা ভালো করে পড়বে, এই লেখাটা ভালো করে পড়বে, দেন তোমরা বুঝতে পারবে যে এই জিনিসটা কি, মানে মলিকুলার অরবিটাল অ্যাটমিক অরবিটাল পার্থক্যটা কি আছে। কারণ দুটো অ্যাটমিক অরবিটাল মিলে গিয়ে মলিকুলার অরবিটাল ফর্ম করছে, তো অবশ্যই জিনিসটা আলাদা। ঠিক আছে, তো এটা ভালো করে পড়বে, পড়লেই বুঝতে পারবে। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে এলসিএও বা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, মানে অ্যাটমিক অরবিটালের কম্বিনেশনটা কেমন হয়। এখানে আমাদের দুটো জিনিসই করতে হবে, সেটা হচ্ছে বন্ডিং মলিকুলস আর হলো অ্যান্টি বন্ডিং মলিকুলস। তো বন্ডিং মলিকুল কেমন করে তৈরি হয়, কনস্ট্রাকটিভ কম্বিনেশনের মাধ্যমে বন্ডিং মলিকুল তৈরি হয়, এবং ডিস্ট্রাকটিভ কম্বিনেশনের মাধ্যমে অ্যান্টি বন্ডিং তৈরি হয়। তো এটা বোঝার জন্য তোমাদের এই দুটো ফটো দেখতে হবে। দেখো দুটো পজিটিভ এনার্জিওয়ালা অরবিটালস আছে, মানে প্লাস প্লাস এস অরবিটাল একে অপরের সাথে আসলো, এসে গিয়ে কি তৈরি করবে, তারা দুটোই পজিটিভ একে অপরের সাথে মিশে গিয়ে একটা অরবিটাল তৈরি করবে, যেটা হলো বন্ডিং, মানে যেটা দুটোই প্লাস, দুটোই সেম 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 অরবিটাল, তো একে অপরের সাথে মিশে গিয়ে একটা নতুন নতুন ফর্ম করবে, যেটার নাম হচ্ছে বন্ডিং মলিকুল। আর যদি দুটো একটা প্লাস একটা মাইনাস আলাদা রকমের আসে, তারাও কিন্তু একে অপরের অ্যাট্রাক্ট করে, একটা প্লাস একটা মাইনাস অ্যাট্রাক্ট করবে, কিন্তু তারা কিন্তু একে অপরের সাথে মিশে যাবে না, তারা জাস্ট অ্যাট্রাক্ট করে এইভাবে থাকবে, মানে কোনো মতে অ্যাট্রাক্ট করে এরকম থাকবে, মানে এক ধরনের ডিস্ট্রাকটিভ, মানে মাইনাস প্লাসের, মানে আমি আধানের দিক থেকে যদি ভাবি, তাহলে মাইনাস এ প্লাস যোগ হচ্ছে না আলটিমেটলি, কিন্তু প্লাস প্লাস যোগ হয়ে প্লাস হচ্ছে, কিন্তু প্লাস মাইনাস যোগ হয়ে একটা মানে একেবারে চার্জটাকে তারা কেটে দিচ্ছে, তো এর জন্য এটা অ্যান্টি বন্ডিং, এটাকে আমরা এরকম করে স্টার দিয়ে লিখি। তো এই বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এর মধ্যে পার্থক্য কি, তোমরা এই জিনিসটা পড়বে, তাহলে ভালো করে বুঝতে পারবে, এটা একদম ভালো করে পড়বে বাড়ি। তো এই দেখতে পাচ্ছ অ্যান্টি বন্ডিং এর এনার্জিটা এখানে ডায়াগ্রামে, যদি আমি ডায়াগ্রামে দেখাও, এখানে দুটো দুটো অ্যাটমিক অরবিটাল মানে এও মিশে গিয়ে তৈরি করলো এমও, মানে হচ্ছে মলিকুলার অরবিটাল, যেখানে হচ্ছে বন্ডিং মলিকুলের এনার্জিটা কম, মোস্ট স্টেবল, আর অ্যান্টি বন্ডিং এর এনার্জিটা বেশি, এর জন্য এটা হাইয়েস্ট স্টেবল, বেশি লো স্টেবল। ঠিক আছে, এখানে তোমরা দেখতে হবে, এইভাবেই আমাদের সবগুলো লেখা লিখতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা করতে হবে, কন্ডিশনস ফর কম্বিনেশনস অফ অ্যাটমিক অরবিটালস। আমরা কি যে কোনো অ্যাটমিক অরবিটাল দিয়ে যে কোনো রকম বানাতে পারবো? একদমই না। আমাদের স্পেসিফিক কিছু কন্ডিশনস আছে, যেটা এখানে বলা আছে। ঠিক আছে, কি কন্ডিশন, দ্য কম্বাইনিং অ্যাটমিক অরবিটাল শুড নট ডিফার মাচ ইন এনার্জিস, মানে যে অ্যাটমিক অরবিটাল গুলো একে অপরের সাথে কম্বাইন করবে, তাদের এনার্জি আশেপাশে থাকতে হবে। যদি আলাদা রকম হয় তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু অ্যাটমিক অরবিটাল ফর্ম হবে না। মানে ওয়ান এস এর সাথে ওয়ান এস কম্বাইন করবে, টু এস এর সাথে টু এস কম্বাইন করবে, কিন্তু ওয়ান এস এর সাথে টু এস কে কম্বাইন করছে, এটা কিন্তু সম্ভব না। মানে সম্ভব না বলতে খুবই কম ক্ষেত্রে এটা সম্ভব হয়। ঠিক আছে, the next is the extent of overlap between the atomic orbitals of atom টু অ্যাটম শুড বি লার্জ। ঠিক আছে, এক্সটেন্ট অফ ওভারল্যাপ, মানে ওভারল্যাপ বলে যত ওভারল্যাপ বেশি হবে, একে অপরের সাথে আবার বন্ধ, দুটো অ্যাটম একে অপরের সাথে লাগছে, এরকম করে লেগে আছে, তাহলে এটা বেশি শক্ত হবে নাকি যদি এরকম করে বেশি ওভারল্যাপ করে লাগে থাকে, তাহলে সেটা বেশি শক্ত হবে। অবশ্যই বেশি ওভারল্যাপ হলে সেটা বেশি শক্ত হবে, বেশি মজবুত হবে। তো এর জন্য বলছে ওভারল্যাপটা যত বেশি হবে তত অ্যাটম একটা বেশি স্টেবল হবে, তাই ওভারল্যাপটা বেশি হতে হবে। The combining atomic orbital should have the same symmetry about the internuclear axis. মানে সিমেট্রিটা মানে মোট কথা একই টাইপের হতে হবে, একই সিমেট্রি হতে হবে, একই সিমেট্রি না হলে কিন্তু কম্বিনেশন হবে না। যেটা একটু আগে বলে যে ওয়ান এর সাথে ওয়ান এস, কারণ ওয়ান এর সাথে ওয়ান এস এর সিমেট্রি এক, তাই না? মানে যেমন, আর যদি এটা ভালো বোঝা যাবে হচ্ছে তোমার টু এস দিয়ে, যে টু এস এর সাথে যদি টু এস এর সাথে টু এস কম্বাইন হবে, তখন টু এস এর একটাই অরবিটাল থাকে। কিন্তু যদি আমরা পি এক্স, টু পি এক্স এবং টু পি ওয়াই এর ক্ষেত্রে ভাবি, টু পি এক্স আর টু পি ওয়াই একই রকম স্পিনে থাকে, কিন্তু টু পি জেডটা কিন্তু আলাদা রকম অরবিটাল। যদি অরবিটাল টু পি জেড এর শেপটা তোমরা মনে করো, টু পি জেড শেপটা কেমন ছিল, এরকম একটা অরবিটাল ছিল, তার চারিদিক দিয়ে এরকম রাউন্ড করেছিল।
আর বাকিগুলো কিন্তু নর্মালি এরকম আর এরকম করে এরকম ছিল, ঠিক আছে। তো এটার সাথে এটা কিন্তু কম্বিনেশন কোনোদিনই হতে পারে না। তো এটা এখানে আর কি বলছে যে 2px এবং 2py 2pz এর সাথে কখনো কম্বিনেশন করতে পারে না, কারণ কি এদের সিমেট্রিটাই সেম না। এই যে দেখতে পাচ্ছ এখানে একটু ওভারল্যাপ সম্পর্কে বলা আছে, যে একটা হচ্ছে পাশাপাশি ওভারল্যাপ মানে খুব কম ওভারল্যাপ হচ্ছে, আর হচ্ছে মুখোমুখি ওভারল্যাপ, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা এখন জিনিসটা কথায় আসবো বিষয়টা। নো কম্বিনেশন মানে এরকম পাশাপাশি এইভাবে কম্বিনেশন কোনদিন হতে পারে না। এস আর পি এক্স এর মধ্যে কোনদিন কম্বিনেশন হবে না। এর ক্ষেত্রে শুধুমাত্র মুখোমুখি কম্বিনেশন হবে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সিগমা এবং পাই মলিকুলার অরবিটাল। তো আমরা দেখলাম যে মলিকুলার অরবিটাল কি কি ফর্ম হচ্ছে, একটা সিগমা ফর্ম হচ্ছে, একটা পাই ফর্ম হচ্ছে। তো সিগমা মলিকুলার অরবিটাল কি, যখন হেড টু হেড ওভারল্যাপ, মানে সিগমা মানে মনে রাখবে তোমরা এই কথাটা, ঠিক আছে, হেড টু হেড ওভারল্যাপ, এই কথাটা তোমরা সিগমা মানে মনে রাখবে হেড টু হেড ওভারল্যাপ। আর জেনারেলি এটা এস অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রেই এই সিগমাটা হয়। তোমরা জাস্ট মনে রাখবে হেড টু হেড ওভারল্যাপ। তো হেড টু হেড ওভারল্যাপ দেখো কিভাবে হচ্ছে, এস এর সাথে এস লাগছে সেই ক্ষেত্রে সিগমা এস তৈরি হচ্ছে, এস এর সাথে পি হেড টু হেড লাগছে সেটা হচ্ছে সিগমা এস পি তৈরি হচ্ছে, পি এস এড আর পি জেড হেড টু হেড লাগছে সেই ক্ষেত্রে সিগমা পি জেড তৈরি হচ্ছে। আর সিগমা আবার আবার যদি এস দেখো এস এবার যেটা অ্যান্টি বন্ডিং আসছে, বন্ডিং এটা গেলে বন্ডিং, এবার অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে যদি এস প্লাস এস মাইনাস হেড টু হেড ভাবে জোর হয় তাহলে এইভাবে অ্যান্টি বন্ডিং পাইস্টার তৈরি হবে। এন্ড হেড টু এস পিজেড এবং এস যদি হেড টু হেড কম্বিনেশন হয় সেই ক্ষেত্রে পাইস্টার এসপি তৈরি হবে, এবং পিজেড যদি পজিটিভ নেগেটিভ সাইডটা হেড টু হেড কম্বিনেশন হয় সেই ক্ষেত্রে আমরা পিজেড পাইস্টার সিগমা স্টার পিজেড তৈরি হবে, ঠিক আছে। এটা এটা আর এটা মোট কথা হেড টু হেড কম্বিনেশন, তুমি ডায়াগ্রামগুলো দেখো হেড টু হেড কম্বিনেশন হচ্ছে। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে পাই মলিকুলার অরবিটাল। পাই মলিকুলার অরবিটাল কি তোমাদের কি মনে রাখতে হবে, দিস ইজ সাইডওয়ে বা ল্যাটারাল ওভারল্যাপ, মানে সাইডওয়ে এই হয় হেড টু হেড ল্যাটারাল, হেড টু হেড ল্যাটারাল বা সাইডওয়ে। এটা কেমন করে কম্বিনেশন হবে দেখো এই হবে পি এক্স আর পি ওয়াই। জেনারেলি পাই অরবিটাল কি পির ক্ষেত্রেই ফর্ম হয়, এস এর ক্ষেত্রে কিন্তু এস এস যখনই ইনভলভ হচ্ছে তখনই সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার সিগমা অরবিটাল। আর জেড শুধুমাত্র পি জেড এর ক্ষেত্রে সিগমা অরবিটাল হয়, আর বাকি পি এক্স আর পি ওয়াই বোথ তোমার হচ্ছে পাই মলিকুলার অরবিটাল তৈরি করে। এটা সাইড ওয়েতে এইভাবে যুক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে বন্ডিং বন্ডিং তৈরি হচ্ছে। আবার এইভাবে প্লাস প্লাস লাগছে মাইনাস মাইনাস লাগছে, দেন এটা বন্ডিং তৈরি হচ্ছে। আর যদি এইভাবে লাগে, যদি এইভাবে লাগে সেই ক্ষেত্রে মানে পজিটিভ পজিটিভ নেগেটিভ, আবার পজিটিভ নেগেটিভ সেই ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এইভাবে ফর্ম হচ্ছে দেখতে পাচ্ছ, এই এটা বন্ডিং অ্যান্টি বন্ডিং, ঠিক আছে। আর তোমাদের অত কিছু মনে রাখতে হবে না, জাস্ট মনে রাখো সিগমা অরবিটাল মানে হেড টু হেড ওভারল্যাপ, আর হচ্ছে পাই মলিকুল মানে হচ্ছে সাইড ওয়ে বা ল্যাটারাল ওভারল্যাপ। এটাই পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে। এই পাই মলিকুলার অরবিটাল এন্ড সিগমা মলিকুলার অরবিটালের মধ্যে পার্থক্যটা ভালো করে দেখবে, এইরকম পার্থক্য কিন্তু মানে এরকম ডিফারেন্স লেখা এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। দেন আমাদের যেটা পড়তে হবে এনার্জি মলিকুলার এনার্জি ডায়াগ্রাম ফর মলিকুলার অরবিটাল। মলিকুলার অরবিটালকে আমাদের এনার্জি লেভেল ডায়াগ্রামে সাজাতে হবে, তার জন্য এখানে আমাদের এটা পড়তে হবে। তো এটা আমি ডাইরেক্ট তোমাদের একটা ভালো মতো বুঝিয়ে দিই কি করতে হবে, ঠিক আছে। ফার্স্টলি সবার প্রথমে আমাদের লিখতে হবে অ্যাটমিক অরবিটালস, এও। অ্যাটমিক অরবিটাল মানে দুটো আমার অ্যাটম যুক্ত হয়েই তো একটা আমার মলিকুল তৈরি করবে। তো সেখানে আমার দুটো অ্যাটমিক অরবিটাল লিখতে হবে। ধরো আমি প্রথমে প্রথমে আমার কাছে কি আছে, আমার কাছে ওয়ান এস, দুটো ওয়ান এস আছে, দুটো ওয়ান এস এর অরবিটাল আছে, এই হলো দুটো ওয়ান এস এর অরবিটাল। দেন ওয়ান এস এর পরে কি হয়, দেন আমার ওয়ান এস এর পরে টু এস আসে, দেন আমার দুটো টু এস এর অরবিটাল আছে, টু এস এর অরবিটাল আছে। টু এস এর একটাই অরবিটাল হয়, তার মধ্যে কটা ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রন থাকে, সেটা এর জন্য বলছি। এরপরে কি আছে, এরপরে ধর আমাদের টু পি আছে, টু পি জেড, টু পি এক্স আর টু পি ওয়াই। দেন আমার আছে এখানে আমি লেখা লিখছি না, এখানে টু পি এক্স, টু পি ওয়াই আর হলো টু পি জেড, লিখে দিয়ে দাও টু পি জেড, টু পি এক্স আর হলো টু পি ওয়াই। এখানে টু পি ওয়াই, টু পি এক্স আর হলো টু পি জেড, ঠিক আছে। এরকম করে আমি জেডটা আগে লিখছি, যে যেমন করে খুশি লিখতে পারো, অসুবিধা নেই। এখন আমাদের ইলেকট্রন গুলো ভরতে হবে। ধরলাম এখানে কতগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রন ইলেকট্রন আমার পরে আসছে, ঠিক আছে। ইলেকট্রন আগে, এবার এবার এই ওয়ান এস মিলে গিয়ে আমরা কি করলাম, কি তৈরি হবে, সিগমা তৈরি হবে। তো সিগমাটা কেমন করে তৈরি হবে, একটা একটা তৈরি একটা তোমার একটা আসবে আমার এখানে অ্যান্টি বন্ডিং স্টেট, যেটা হলো এনার্জি বেশি হবে। আরেকটা আমার তৈরি হবে বন্ডিং স্টেট, সেটা এখানে তৈরি হবে। তো এইভাবে এই অরবিটাল গুলো যুক্ত হয়ে এরকম করে ফর্ম করছে। তো এটাকে আমরা বলছি সিগমা, সিগমা এস
সিগমা 1s, আর এটাকে আমরা কি বলছি, সিগমা স্টার 1s, সিগমা স্টার, সিগমা স্টার 1s। দেন এই যে 2s আর 2s কি মিলে কি হবে, এটাও তোমার সিগমা তৈরি করবে দুটো, এই সেম ভাবে দুটো, একটা হচ্ছে এরকম অ্যান্টি বন্ডিং তৈরি করবে, আর একটা এখানে এসে এরকম বন্ডিং তৈরি করবে, আর দুটোই মিলে গিয়ে এখানে এটার থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে এটা কি বলবো, এটাকে বলবো আমরা সিগমা 2s, আর এটাকে বলছি আমরা সিগমা স্টার, এটাকে বলছি আমরা সিগমা স্টার 2s। দেন এটা আমরা এটুকু বললাম। দেন আমাদের এই যে 2s 2p 2 3 এগুলা কিভাবে তৈরি হবে, এই ক্ষেত্রে একটা তৈরি হচ্ছে আমার সব থেকে হাইয়েস্ট এনার্জিওয়ালা, সেটাকে আমরা বলছি সিগমা, সেটা বলছি সিগমা স্টার। সিগমা স্টার একটা তৈরি হচ্ছে, কাকে তৈরি করছে, সেটা 2p জেড তৈরি করছে। 2p জেড এর আন্ডারে একটা সিগমা স্টার তৈরি হচ্ছে, সেটা সিগমা স্টারটা সব থেকে বেশি স্টেবল হচ্ছে, কারণ সিগমার স্টেবিলিটি পাইয়ের থেকে অনেক বেশি। আরেকটা কি তৈরি হচ্ছে, আরেকটা তৈরি হচ্ছে এই জেড এর থেকে তৈরি হচ্ছে, যেটা নর্মাল সিগমা, সিগমা 2z, 2pz, যেটা সিগমা 2pz তৈরি হচ্ছে। আর এই যে 2x 2px আর 2py কি তৈরি করে, পাই অরবিটাল তৈরি করে। পাই অরবিটালের ক্ষেত্রে কি কি তৈরি হবে, দুইটা তৈরি হবে নর্মাল পাই, আর দুইটা তৈরি হবে মানে দুটো এখানে পাই স্টার দুটো তৈরি হবে, দুটো পাই স্টার তৈরি হবে, আর হচ্ছে দুটো নর্মাল পাই তৈরি হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের, আর এই যে মাঝখানে যেটা তৈরি হচ্ছে, এটাকে বলছি আমরা মলিকুলার অরবিটাল এনার্জি ডায়াগ্রাম, এমও। তো এইভাবে পুরো আমাদের এমওটা কিন্তু সাজাতে হবে, বুঝতে পারছো? তো এটাকে আমি আপাতত জাস্ট বোঝানোর জন্য বুঝালাম, এইভাবে দেখবে প্রত্যেকটা সাজবে, সাজাবে। দেখতে পাচ্ছ ইনক্রিজিং এনার্জি অর্ডার এন্ড হচ্ছে এইভাবে আমাদের সাজায়। আর যে ডায়াগ্রামটা আমি দেখালাম, এটা কিসের ক্ষেত্রে ছিল, এই ডায়াগ্রামটা শুধুমাত্র অক্সিজেন, ফ্লুরিন এন্ড নিয়ন, মানে গ্রুপ নাম্বার 16 17 আর 18 এরাই কিন্তু ফলো করে পিরিয়ড টেবিলের। কিন্তু বাকি 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 মলিকুলরা এই এনার্জি লেভেল ফলো করে। তোমরা আগেরটাই দেখো কি দেখেছো, এইখানে দেখো এই জায়গাটা নোটিস করো, যে পাই অরবিটালের এনার্জিটা নর্মাল সিগমার থেকে কম বেশি হচ্ছে, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় পাই মলিকুলার অরবিটালের এনার্জিটা সিগমার থেকেও কম হয়, মানে কিছু ক্ষেত্রে, মানে এটা ফলো করছে শুধুমাত্র ফ্লুরিন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন, আর এই নিয়নের গ্রুপ, আর এইটা ফলো করছে বাকি যারা আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এরা ফলো করে। এই জায়গাটাই হলো মেইনলি নোটিস করা, যে সিগমা, এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কাজের ক্ষেত্রে কোন এই জায়গাটায় কিন্তু ডিফারেন্স আসবে, তো এটা একটু মনে রাখবে। নেক্সট আমাদের যেটা পড়তে হবে, এই মলিকুলার অরবিটাল থেকে আমরা কি কি পাইলাম, কি কি লাভ কি এই মলিকুলার অরবিটাল পড়ে। এক নম্বরে আমরা মলিকুলার অরবিটাল দেখে আমরা বুঝতে পারি স্টেবিলিটি অফ অ্যাটম। স্টেবিলিটি অফ অ্যাটমটা আমরা এখান থেকে বুঝতে পারি, কিভাবে বুঝতে পারি, এই যে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং এর নাম্বার দেখে আমরা বুঝতে পারি। বন্ডিং, আমরা অ্যান্টি বন্ডিং কি বলেছিলাম, লেস স্টেবল, আর বন্ডিং কি বলেছিলাম আমরা, বেশি স্টেবল। তো যদি কোনো অ্যাটমে বন্ডিং এর পরিমাণ বেশি হয় অ্যান্টি বন্ডিং এর থেকে, তাহলে নিশ্চয়ই অ্যাটমটা স্টেবল হবে। আর যদি অ্যান্টি বন্ডিং এর পরিমাণ বেশি হয়ে যাচ্ছে এবং অ্যান্টি বন্ডিং এর থেকে, সেই ক্ষেত্রে তাকে আমরা আনস্টেবল বা অ্যাটম আমরা বলতে পারি। তো এটি হচ্ছে স্টেবিলিটি আমরা বুঝতে পারি আর কি, কতটা স্টেবল আর কি। দেখতে পাই কন্ডিশনগুলো লেখা আছে, এই কন্ডিশন যদি ফলো হয় সেই ক্ষেত্রে, যদি বন্ডিং ইলেকট্রন বেশি হয় সেই ক্ষেত্রে তাকে মলিকুলটাকে আমরা স্টেবল বলছি, আর কম বা ইকুয়াল হলে সেটা আনস্টেবল মলিকুল হচ্ছে। তো নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হলো বন্ড অর্ডার, মানে আরেকটা যেটা আমরা বুঝতে পারছি সেটা হলো বন্ড অর্ডার বুঝতে পারছি। বন্ড অর্ডার কি জিনিস, বন্ড অর্ডার জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো, আমাদেরকে প্রত্যেকটা মলিকুলের এনার্জি লেভেল ডায়াগ্রাম বার করার পরে এই বন্ড অর্ডারটা আমাদের কিন্তু বার করতে হবে। ঠিক আছে, হাফ বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, আর এটা শুধুমাত্র কাউন্ট কোনটা করবে, আউটার মোস্ট সেলটাকে কাউন্ট করবে, আউটার মোস্ট সেল। লিখে দিই, আউটার আউটার মোস্ট সেল, আউটার মোস্ট সেলের ক্ষেত্রেই এটা কিন্তু কাউন্ট করবে। এন্ড বন্ড অর্ডার থেকে আমরা কি কি বুঝতে পারবো, যদি বন্ড অর্ডার পজিটিভ হয় সেই ক্ষেত্রে মলিকুল স্টেবল, দেন বন্ড অর্ডার যদি নেগেটিভ হয় মলিকুল আনস্টেবল, নেগেটিভ বা জিরো হয় মলিকুল আনস্টেবল। ঠিক আছে, বন্ড অর্ডারে আরো কি বুঝতে পারবো, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, যদি বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড ডিসোসিয়েশন এনার্জি, যদি বন্ড অর্ডার বেশি হয় সেই ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও বেশি হবে। ঠিক আছে, এটা তোমার পড়বে, এরকম বলা আছে। দেন বন্ড লেন্থ, যদি বন্ড লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার, যদি বন্ড অর্ডার বেশি হয় দেন বন্ড লেন্থ ডিক্রিজ করবে, কারণ স্টেবল হচ্ছে না, কাছে বন্ড লেন্থটা কাছে আসবে। ঠিক আছে, দেন আমাদের যেটা বুঝতে হবে, এই মলিকুলার অরবিটাল থিওরি থেকে ম্যাগনেটিক ক্যারেক্টার, যখন আমরা এই যে অরবিটালগুলো বানাচ্ছি, যদি আমাদের একটা, আমরা ম্যাগনেটিক অরবিটাল কি কি বলছিলাম, একটা প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কখন হয়, যখন একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আর ডায়াম্যাগনেটিক কখন হয়, যখন পিয়ার্ড ইলেকট্রন থাকে। যদি মলিকুলার অরবিটালে তুমি দেখো কোনো লাস্ট যে কক্ষপথে অরবিটাল আছে এরকম আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সেক্ষেত্রে সেটাকে প্যারাম্যাগনেটিক বলবো। আর যদি এরকম পিয়ার্ড ইলেকট্রন থাকে
সেই ক্ষেত্রে আমরাটাকে ডায়াম্যাগনেটিক বলবো। বাস, এটা আমার ম্যাগনেটিক ক্যারেক্টারও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। নেক্সট বন্ডিং, বন্ডিং ইজ সিম্পল মলিকুলার অরবিটালস, ঠিক আছে, বন্ডিং নিয়ে আলোচনা করছি আমরা। সর্বপ্রথমে যেটা করবো সেটা হচ্ছে হোমো নিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল। আমরা এখানে কিছু 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 অ্যাটমের তোমাদের আমি পরিষ্কার দেখাই দেবো কেমন করে আমরা করছি, দেন বাকিগুলো আমরা আস্তে আস্তে তোমরা নিজেরা একটু বাইরে যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি কয়েকটা বেছে নেওয়া কিছু বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা একটু বাড়িতে দেখে নিবে, ঠিক আছে, কারণ সবগুলো বলা সম্ভব না। একটু দেখে নিলে বুঝতে পারবে, এক দুটো দেখে দিলে বুঝতে পারবে। ফার্স্টলি যেটা আমরা করছি সেটা হচ্ছে হাইড্রোজেনের তিনটা যে আয়ন আয়ন দুটো আয়ন আর একটা নর্মাল হাইড্রোজেনের, সেটা আমরা দেখছি। তো হাইড্রোজেনে কি আছে, হাইড্রোজেনে দুটো হাইড্রোজেন যখন মিশছে তাদের ওয়ান এস আছে। তো দুটো ওয়ান এস মিলে কি তৈরি করছে, একটা সিগমা তৈরি করছে আর একটা কি তৈরি করছে, সিগমা স্টার। আমি আগে দেখেছি। তাহলে আর ইলেকট্রনটা কিভাবে ফিল হচ্ছে, ইলেকট্রন সবার আগে নিচ থেকে ফিল হবে, লো এনার্জি থেকে। এই ইলেকট্রন ফিল্ডটাই তোমাদেরকে বুঝতে হবে, ইলেকট্রন যেটা ফিল আছে সেটা লো এনার্জি থেকে হায়ার এনার্জিতে ফিল হবে। তো সর্বপ্রথমে সিগমা ওয়ান এস থেকে শুরু হবে, একটা দুটো একটা দুটো একটা দুটো করে ফিল হতে হতে উপরে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ, এখানে ওয়ান এস আর এই ওয়ান এস আর ওয়ান এস মিলে গিয়ে সিগমা, দুটো সিগমা তৈরি করলো, একটা সিগমা স্টার তৈরি করলো। কিন্তু সিগমা স্টারে কিন্তু কোনো এলিমেন্ট যায়নি, কারণ কি, প্রথমে সিগমা যেটা আছে সিগমাটাই কিন্তু সবার আগে পিয়ার্ড হবে। এই পিয়ার্ড হওয়ার পরে যদি আরেকটা ইলেকট্রন আসে সেটা তুমি এই মাইনাসে দেখতে পারবে। পিয়ার্ড হওয়ার পরে যদি আরেকটা ইলেকট্রন আসে দেন সেটা যাবে হচ্ছে সিগমা স্টার, দেন সিগমা স্টারটা পিয়ার্ড হবে। তারপরে আমরা যাবো হলো টু এস এ। সবার আগে এরকম পিয়ার্ড হতে এনার্জি লেভেলে নিচের থেকে পিয়ার্ড হতে 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 উপরে যাবে, ঠিক আছে, ডাইরেক্টলি একসাথে পিয়ার্ড হয়ে যাবে না। তো এরপরে আমাদেরকে এখানে কি কি বার করতে হবে, বন্ড বন্ড অর্ডার বার করতে হবে, এবং ম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক সেটা বলতে হবে। তো পরীক্ষায় যদি তোমার আসে যে এইচ টু মলিকুলের মলিকুলার ডায়াগ্রাম দেখাও এবং তার বন্ড অর্ডার এবং ম্যাগনেটিক ক্যারেক্টারটা বলো। তো সবার প্রথমে তোমাদের এইভাবে ডায়াগ্রামটা আঁকাতে হবে, এইভাবে অ্যাটমিক অরবিটাল এন্ড হচ্ছে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা এইভাবে ডায়াগ্রামটা আঁকাতে হবে। দেন তোমাদেরকে এইভাবে এখানে লিখতে হবে যে এই তাদের তার অ্যাটমিক অ্যাটম আছে, তাহলে তার শুধুমাত্র সিগমা ওয়ান স্টারে দুটো দুটো অ্যাটম আছে, দুটো পেয়ারে আছে। পেয়ারে থাকা মানে দুটো পেয়ার আছে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, মানে সেই ক্ষেত্রে এটা সুন্দরভাবে ডায়াম্যাগনেটিক হবে। আমি এইচ টু মলিকুলের ক্ষেত্রে ডায়াম্যাগনেটিক হবে। দেন তার বন্ড অর্ডার কি হবে, হাফ অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। বন্ডিং ইলেকট্রন কটা আছে, বন্ডিং কোনটা, স্টার ছাড়াটা নর্মাল সিগমা, এখানে আছে দুটো। অ্যান্টিবন্ডিং এর কি আছে, অ্যান্টিবন্ডিং ফাঁকা মানে জিরো, তাহলে হাফ প্লাস টু মাইনাস জিরো ইকাল টু ওয়ান। এইভাবেই সবগুলো তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখানে আমি কিছু কিছু দিয়ে রেখেছি। নাইট্রোজেনের ক্ষেত্রে আমি বলেছি, নাইট্রোজেনের যখন, হাইড্রোজেনের ক্ষেত্রে সিম্পল দেখলাম যে ওয়ান এস আছে আর কিছু নেই। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের কি হয়, ওয়ান এস টু, টু এস টু, টু পি থ্রি। টু পি থ্রিটাকে আমরা ভাগ করে কি লিখতে পারি, টু পি এক্স ওয়ান, টু পি এক্স ওয়াই, টু পি এক্স ওয়াই ওয়ান, টু পি ওয়াই ওয়ান আর টু পি জেড ওয়ান। ঠিক আছে, এইভাবে মানে তিনটা অরবিটালে আল্লাহ আল্লাহ বলতে পারি। তো এটা যখন আমরা কম্বিনেশন করবো সেটা কেমন আসবে, দেখতে পাচ্ছি এরকম এরকম সেম ভাবেই আসবে। যে ওয়ান এস একের সাথে জুড়লো, টু এস জুড়লো, এন্ড দেন এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে দেখো সিগমার এনার্জিটা পাইয়ের থেকেও কিন্তু বেশি হচ্ছে। সে কারণ কি, নাইট্রোজেন, নাইট্রোজেন কোনটা ফলো করে, নাইট্রোজেন কিন্তু দ্বিতীয়টা ফলো করে। তো সে কারণ এখানে সিগমার এনার্জিটা বেশি হয় পাইয়ের থেকে, পাইয়ের একটা আনস্টেবল পাই হয়, এর জন্য পাইয়েরটা বেশি স্টেবল হয় না। তো এখানে এই ক্ষেত্রে যদি তোমার বন্ডিং এর কি বার করে, বন্ডিং এখানে গুণ, বন্ডিং এ কতগুলো ইলেকট্রন আছে, এর শুধু আউটার মোস্ট শেল, আমি এখন বলেছিলাম আউটার মোস্ট শেল, মানে এখানে ওয়ান এস কি, ওয়ান এস আমার বন্ডিং এর ক্ষেত্রে কিন্তু কাউন্ট হবে না, ওয়ান এস আমার কাউন্ট করার দরকার নেই, কারণ আউটার মোস্ট হলো আমার টু টু অরবিটাল। টু অরবিটালের বন্ডিং এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে হলো এক দুই, আর এখানে আসলে ছয়, তাহলে আটটা। আটটা আমার বন্ডিং ইলেকট্রন আছে। আর অ্যান্টি বন্ডিং এ কটা আছে, এই অ্যান্টি বন্ডিং এ দুটো আছে, তো টু মাইনাস এইট মানে থ্রি, এই হলো আমার বন্ডিং। আর এখানে কোনো লোন একটা ইসে আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দেখতে পাচ্ছ আনপেয়ার্ড ইলেকট্রন নাই, সব পেয়ার্ডে আছে। তো এই ক্ষেত্রে কি হবে, এটা আমার ডায়াম্যাগনেটিক হবে। তো এইভাবে আমাদের কিন্তু সলভ করতে হবে যখন তোমাদের পরীক্ষার কোনো অ্যাটম দিয়ে দিল, তার অ্যাটমিক অরবিটাল, মলিকুলার অরবিটাল, বন্ড অর্ডার এবং ম্যাগনেটিক ক্যারেক্টার বলতে হলো, তোমাদের এইভাবে পুরো নোটটা কিন্তু, এই যে হোল পুরো নোটটা আমার দেওয়া আছে, এইরকম করে তোমাদের কিন্তু এই পুরো স্লাইডটা যেটা দেওয়া আছে এইভাবেই তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। এরকম করে মলিকুলার ডায়াগ্রাম আঁকাতে হবে, দেন তোমাদের এরকম করে কম্বিনেশনও দেখাতে হবে, বন্ড অর্ডার এইভাবে লিখতে হবে, দেন তোমাকে ডায়াম্যাগনেটিক বলে দিতে হবে, এইভাবে। ঠিক আছে, আশা করি বুঝতে বুঝতে পেরেছো পুরো মলিকুলার অরবিটালের টাস্কটা। এরকম এই জন্য তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, কি টাস্ক, সেটা হচ্ছে তোমার এই হিলিয়াম,
হিলিয়াম এই মলিকুলগুলো দেখবে বইয়ের মধ্যে করা আছে, যে বইয়ের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করবে। আর হিলিয়াম আর নিয়নের কেন মলিকুলার অরবিটাল হয় না, মানে কেন এরা মলিকুল তৈরি হয় না, সেটাও তোমার এই মলিকুলার অরবিটাল থেকে বুঝতে হবে। আনস্টেবল হয় অ্যাকচুয়ালি। আমরা তো বলেছিলাম বন্ডিং ইলেকট্রন আর অ্যান্টিবন্ড ইলেকট্রনের যদি লেস দেন হয়, সেই ক্ষেত্রে ইসে হচ্ছে। আর বন্ড অর্ডার যদি লেস দেন জিরো হয়, জিরো অ্যান্ড নেগেটিভ হয়, সেক্ষেত্রে মলিকুলটা আনস্টেবল হয়। তো এখান থেকে তোমার বন্ড অর্ডারটা যখন বার করবে দেখতে পারবে জিরো আসছে, জিরো মানে আনস্টেবল। ঠিক আছে। দেন আমাদের এখন দেখো হেট্রো নিউক্লিয়ার। এখন তখন আমরা কি দেখলাম, O2 N2 C2 এগুলো দেখলাম। ঠিক আছে, মানে হোমো নিউক্লিয়ার নিউক্লিয়াস। এখন আমরা হেটেরো নিউক্লিয়াস দেখবো, মানে HF CO NO এগুলো। তো আমরা শুধুমাত্র কি দেখাচ্ছি, HF টা দেখিয়ে দিচ্ছি। তো এইচ এর ক্ষেত্রে হয় কি 1s, আর ফ্লুরিনের ক্ষেত্রে কি হয় 1s2 2s2 2p5। ঠিক আছে, এরা দুটো একসাথে জুড়ে গিয়ে HF তৈরি করলো। তো এইচ এর সব থেকে আউটার মোস্ট শেল কি আছে এখানে, 1s আছে। আর এফ এর ক্ষেত্রে আউটার মোস্ট শেল কি আছে, পি আছে, মানে 2p আছে। 2p এর মধ্যে কোন অরবিটালটা গিয়ে এস এর সাথে জুড়বে। তো এখানেও প্রশ্ন, কারণ এখানে 2p এর ক্ষেত্রে কি হয়, একটা 2px আছে, একটা 2py আছে, আর হলো 2pz আছে, 2pz আছে। এখন কোনটা গিয়ে আমার এই 1 এর সাথে জুড়বে, কার, হাইড্রোজেনের 1s এর সাথে জুড়বে, হাইড্রোজেনের 1s এর সাথে জুড়বে, কে জুড়বে? তোমরা মনে, যদি আমি একটু আগে ক্লাসে বলেছিলাম, তোমরা যদি সেটা মনে করে থাকো, যে যে অরবিটাল, যে সিমেট্রিওয়ালা অরবিটাল কিন্তু একে অপরের সাথে জুড়বে। এখানে আমরা কি জানি, এই পিএক্স আর পিওয়াই কি ফর্ম করে, পাই অরবিটাল ফর্ম করে। কিন্তু এখানে 1s কি ফর্ম করে, আমাদের 1s ফর্ম করে সিগমা। তাহলে এখানে এমন কি এলিমেন্ট আছে যেটা সিগমা ফর্ম করে জেড, জেড আমাদের সিগমা ফর্ম করে। তো এখানে এই 1s টা কার সাথে গিয়ে জুড়বে, এই জেড এর সাথে গিয়ে জুড়বে। ঠিক আছে, তো এটাই আমাদের এখানে বুঝতে হবে, কোনটা কার সাথে গিয়ে জুড়বে। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, কোনটা কার সাথে গিয়ে জুড়বে। এখানে কিন্তু আমাদের এইচএফটা এইভাবে জুড়বে বন্ডিং করার আগে। এই দেখো, এখানে দেখো 1s টা কার সাথে গিয়ে জুড়ছে, এই দেখো 1s টা কার সাথে গিয়ে জুড়ছে, 1s টা জুড়ছে হলো আমার জেড এর সাথে, সিগমা সিগমা তৈরি করছে, এসপিজেড সিগমা, এসপিজেড সিগমা আর এসপিজেড সিগমা স্টার তৈরি করছে। আর যেমন করে ইলেকট্রন গুলো একে অপরের সাথে ঢোকে, এই 1s এর একটা ইলেকট্রন, জেড এর একটা ইলেকট্রন, এখানে এখানে দুটো ইলেকট্রন আসলো, আর এখানে হচ্ছে এক্স আর এক্স ওয়াই দুটো দুটো পাই পাই তৈরি করে বসে থাকলো, বাস। পাই 2pz এক্স আর 2, এটা অ্যাটমিক অরবিটালই আছে। কারণ মলিকুলার স্টেটে এরা অ্যাটমিক অরবিটাল ফর্মটাই আছে, ওখানে কোনো চেঞ্জ হচ্ছে না। আর এখান থেকে তোমরা ইজিলি এখন বন্ড অর্ডার ইজিলি বার করতে পারবে, কোনো অসুবিধা নেই। বন্ড অর্ডার বার করবে, দেখতে পাবে সবগুলো পিআর ইলেকট্রন আছে, তাই এটা ডায়াম্যাগনেটিক হবে। এইভাবে যদি তোমার সিওর ক্ষেত্রে দেখো, সিওর ক্ষেত্রে আমার কি আছে, লাস্ট অরবিটাল এখানে পি আছে, পি টু, পি টু মানে কোথায় আছে, এক্স এ আছে, মানে পাই অরবিটাল ফর্ম করবে। আর টু পি এক্স মানে হচ্ছে টু পি ফোর, মানে কোথায় আছে, দুইটা ইলেকট্রন আছে আমার, আহ একটা একটা ইলেকট্রন জেড অব্দি আছে, আর হচ্ছে এখানে একটা ইলেকট্রন আছে এক্সট্রা আছে, সেটা হলো পি তে, পি এক্স এ পিয়ার্ড আছে। তো এইভাবে দেখো ফর্মটা তোমরা এখানে এইভাবে করতে হবে, আর এইভাবে তোমাদের ফর্মটা হবে। আর এই ক্ষেত্রে একটা ক্যাচ কি আছে, ক্যাচ আছে হচ্ছে কার্বনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি। তো ইলেকট্রোনেগেটিভ বেশি হয়, এরা যখন সিগমা ফর্ম করে, এই যে 2s দিয়ে সিগমা ফর্ম করছে, সিগমার এনার্জিটা অনেকটাই হায়ার হয়ে যাচ্ছে পাই অরবিটালের থেকে। মানে কার্বনের কারণে এই পাই অরবিটাল এন্ড সিগমা অরবিটালের থেকে যে 2s এর যে সিগমাটা আছে, সেই সিগমা স্টারটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, বিকজ অফ দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন, যেটা এখানে এক্সপ্লেন করা আছে। এই জিনিসটা একটু পড়বে, ঠিক আছে। ঠিক আছে, তো এখন তোমাদের হোম টাস্ক হচ্ছে তোমরা নাইট্রো এনও আর সিএনটা মলিকুলটা ভালো করে দেখবে। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পাই মলিকুলার অরবিটাল অফ বেনজিন এন্ড বিউটাডিন এন্ড হচ্ছে বেনজিন। আর আমাদের একটা কনসেপ্ট দেখতে হবে, সেটা হচ্ছে অ্যারোমেসিটি। তো এই যে বিউটাডিন এবং বেনজিন, এদের যেহেতু তোমার এখনো অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো পড়োনি, মানে অর্গানিকটা পড়োনি, তো এটা আমাদের বোঝানো খুব মুশকিল আপাতত। তো তোমরা, আমি জাস্ট এই জিনিসটা একটা এখানে কিভাবে মলিকুলার অরবিটাল ড্র করে সেটা প্রসেস আমি এখানে লিখে দিয়েছি। এখানে তোমরা এখানে আরামসে পড়তে পারবো। এই মলিকুলার অরবিটালতে মেইনলি দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল এন্ড লোয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল। মানে হাইয়েস্ট এনার্জি কোনটার আছে আর লোয়েস্ট এনার্জি কোনটার আছে, সেই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, কোন কম্বিনেশনটা। পরিষ্কার অনেক সময় বলে দেয় যে বিউটাডিনের হোমো, হোমো মানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল বা হাইয়েস্ট এনার্জি মলিকুলার অরবিটালটা ছবি আঁকো। বা ডাইরেক্ট তোমাকে পরীক্ষা বলে দিল বিউটাডিনের মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আঁকো। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এরকম একটা ডায়াগ্রাম কিন্তু আঁকতে হবে। এটা দেখতে পাচ্ছ, এই চারটা ইলেকট্রন আছে, সেই চারটা ইলেকট্রনটা চারটা কম্বিনেশনে ফিট হচ্ছে, এটা হলো মলিকুলার অরবিটাল গুলো।
তো এটা এটা এই যে কনসেপ্টটা আছে এটা আমি একটা ভিডিও রেফার করে দিব, ভিডিও। কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস, বাট এটা একটা মুখস্থ নোট আছে, এই বই থেকে যদি পুরো নোটটা মুখস্থ করো, পরীক্ষায় ছাইপা আসো বাস। কারণ এটা আপাতত আমি উইদাউট অ্যারোমেটিক কম্পাউন্ড বা মানে অর্গানিকের কনসেপ্ট ছাড়া এটা বোঝানো একটু মুশকিল। আমি একটা ভিডিও রেফার করে দেবো, সেটা তুমি যদি চাও দেখে নিও। এই দুটোর ক্ষেত্রেই, বেঞ্জিনের ক্ষেত্রেও, বেঞ্জিনে দেখো এখানে পুরো নোটটা রেডি করাই আছে। কারণ বেঞ্জিনটাই আমার মনে হচ্ছে এইবার আসতে পারে। আমাদের বেলাও বিউটাডিন আসছিল সম্ভবত। তো তোমরা এই বেঞ্জিনটা হয়তো আসতে পারে। বেঞ্জিনে দেখতে পাচ্ছ এরকম হাইয়েস্ট মলিকুলার লোয়েস্ট এনার্জি এটা, এবং হাইয়েস্ট এনার্জি এই কম্বিনেশন। দেখো উল্টা উল্টা কম্বিনেশন আছে, ঠিক আছে? তো এটা তোমরা বাইরে দেখবে। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যারোমেসিটি। অ্যারোমেসিটি পড়ার সময় তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হাকেল রুল। হাকেল রুল বা 4n+2 রুল। এটা কি এই রুলে কি বলা হয়েছে? দেয়ার মাস্ট বি ওয়ান অর মোর প্ল্যানার রিংস। মানে একটা মলিকুল যদি অ্যারোমেটিক হয়, সেটা অ্যারোমেটিক হওয়ার জন্য আমাদের কি কি কন্ডিশন ফিল করতে হবে? এক নম্বর কন্ডিশন হচ্ছে প্ল্যানার রিং সিস্টেম থাকতে হবে, একটা বা দুটো প্ল্যানার রিং সিস্টেম থাকতে হবে মোর। There must be p orbital in each carbon atom which constitute the ring। মানে রিং এর মধ্যে যে কার্বনগুলো থাকে তাদেরকে p অরবিটাল থাকতেই হবে, প্রত্যেকটা কার্বনে p অরবিটাল থাকতেই হবে। There must be cyclic cloud of delocalized p electrons below and above the plane of the molecule। মানে delocalized ইলেকট্রিক সাইক্লিক ক্লাউড থাকতে হবে, localized p electrons, ঠিক আছে? ক্লাউড থাকতে হবে মাস্ট। and must be follow the 4n+2 number of pi electrons। মানে এই ফর্মুলাটা, এই জন্য এটাকে 4n+2 রুল বলে। কারণ কি এটা 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হয়, এটাও একটা কন্ডিশন, এই জন্য এটা 4n+2 মলিকুল বলে। যেখানে এন কি হবে, n = 0 1 2 3 এরকম হতে পারে। নেক্সট আমাদের যেটা, এই জন্যই এটাকে হাকেল, যেটা বিজ্ঞানী হাকেল দিয়েছিলেন, এরিক হাকেল, এই জন্য এটা হাকেল রুলও বলা হয়। আর যেহেতু 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে, তাই একে 4n+2 রুল বলা হয়। তাহলে যাতে এটা মনে থাকে ভালো স্টেটমেন্টটা। দেন আমাদের কিছু এখানে তোমাদের যেহেতু এখনো আমি সেম স্টেটমেন্ট আবার দেবো, যেহেতু অর্গানিক এখনো পড়ানো হয়নি, তো এটা বোঝানো খুব মুশকিল। তো আপাতত জাস্ট তোমার মনে রাখবে জিনিসটা, যে অ্যারোমেটিক কম্পাউন্ড বেঞ্জিন রিং কারা কারা আছে, কয়টা উদাহরণ দেখো। বেঞ্জিন নিজে ভাই অ্যারোমেটিক কম্পাউন্ড আছে। দেন একটা ন্যাপথালিন অ্যান্থাসিন, ঠিক আছে, এটা আছে। দেন আছে অ্যারোমেটিক কম্পাউন্ড উইথ হেটেরোসাইক্লিক রিং, এটা ফুরান আছে, পাইরল, পিরিডিন, তারপরে থিওফিন, এটা আছে। and aromatic compounds with heterocyclic ring বা নন বেজিং রিং উইথ চার্জ, মানে উইথ চার্জ। আর এটা কি ছিল? হেটেরোসাইক্লিক রিং উইথ নন চার্জ। আর এটা হেটেরোসাইক্লিক রিং উইথ চার্জ, পজিটিভ, সেটা যে সাইক্লোপ্রোপাইল ক্যাটায়ন, সাইক্লোপ্রোপাইল সাইক্লোপেন্টাডাইন ডাইনাইল অ্যানায়ন, যে সাইক্লো হেপ্টা ট্রাইনাইল ক্যাটায়ন, ঠিক আছে? তোমরা এই জিনিসটা দেখবে, এটা পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন দেবে। তো ধরো চারটা নাম দিয়ে দিল, ফুরান, পাইরল, তারপরে হচ্ছে সাইক্লোপ্রোপাইল ক্যাটায়ন দিয়ে দিল, এই তিনটার মধ্যে কোনটি অ্যারোমেটিক কম্পাউন্ড, বা তার সাথে এখানে নন অ্যারোমেটিক কম্পাউন্ড দিয়ে দিল, কোনটা কেমন কম্পাউন্ড। নন অ্যারোমেটিক কম্পাউন্ড সাইক্লোপ্রোপেন, সাইক্লোপেন্টাডাইন, ঠিক আছে, নন অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, আর একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড কি আছে? সাইক্লোপ্রোপাইল আয়ন এন্ড সাইক্লোপেন্টাডাইন আয়ন, ঠিক আছে? এরকম করে ধরো পরীক্ষা তোমাদের বললো দুটি দুটি নন অ্যারোমেটিক কম্পাউন্ডের নাম লেখো, সেক্ষেত্রে তোমাদের সাইক্লোপ্রোপেন এন্ড সাইক্লোপেন্টাডাইন লিখতে হবে। দেন ধরো পরীক্ষা তোমাদের পরীক্ষা আসলো যে ফুরান, চারটা কোশ্চেন দিল, ফুরান, পাইরল, দেন বললো হচ্ছে সাইক্লোপ্রোপেন, আর বলে দিল হচ্ছে সাইক্লোপ্রোপাইল ক্যাটায়ন। তাহলে এই চারটার মধ্যে কোনটি অ্যারোমেটিক এবং কোনটি নন অ্যারোমেটিক, তোমার এরকম বলতে বলে দিল, তাহলে তোমাদের এটা লিখতে হবে, তাই না? তো এরকম একটা শর্ট কোশ্চেন আসতে পারে, এটা ভালো করে দেখবে। পরের দিন আমরা নেক্সট ক্লাসে বাকি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যেগুলো আছে যদি থাকে সেগুলো আমরা ডিসকাস করবো। প্লাস আমরা নেক্সট পরের দিন ক্লাসে আরেকটি ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, সেটা আমরা আলোচনা করবো। এবং কাল পরের হয়তো নেক্সট ক্লাসেই এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। ধন্যবাদ।